আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। অন্তর্বর্তীকালীন সরকারের দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি, প্রধান উপদেষ্টার দায়িত্বে ২৭ মন্ত্রণালয়, আইন আসিফ নজরুল, স্বরাষ্ট্র ব্রিগেডিয়ার শাখাওয়াত। সাভার জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ উপদেষ্টারা। নতুন সরকারের কাছে বৈষম্য ও দলীয়করণ দূর, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ, অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপক কর্মসংস্থান চান নাগরিকরা, চান স্থিতিশীল গণতন্ত্র। গণতন্ত্র প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ, বিএনপির সঙ্গে বৈঠক, বিশ্ব নেতাদের অভিনন্দন। এবং পথে ঘাটে নেই চাঁদা, ঘোর আতঙ্কে সিন্ডিকেট, বাজারে সুবাতাস, কমতে শুরু করেছে পণ্যমূল্য, বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরাও। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের মধ্যে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার দুপুর 12:30টার দিকে প্রধান উপদেষ্টা সহ 14 জনের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ভাগ করে দেওয়া হয়। এতে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের কাছে 27টি মন্ত্রণালয় ও বিভাগ রেখেছেন। এছাড়া উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ পেয়েছেন 2 মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব। সেগুলো হলো অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়। এছাড়া ডক্টর আসিফ নজরুল পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান খান পেয়েছেন শিল্প মন্ত্রণালয়, হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নাহিদ ইসলাম পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শপথ নেয়ার পর কেন্দ্রীয় শহীদ মিনার ও সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টাগণ। প্রথমে সাভার জাতীয় স্মৃতিসৌধে, পরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান তারা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। প্রধান উপদেষ্টার পর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন অন্তর্বর্তী সরকারের অন্য উপদেষ্টাগণ। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে নতুন পুরাতনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ পুনর্গঠনের স্বপ্ন দ্রুত কার্যকর করার আশাবাদ ব্যক্ত করেন তারা। তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। যেহেতু এই সরকার একটা গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে তৈরি হয়েছে, মানুষের এই সরকারের প্রতি আস্থাটা রয়েছে, বাংলাদেশ পুনর্গঠনের যে স্বপ্ন আমরা দেখিয়েছি বা প্রতিশ্রুতি রেখেছি সেটি দ্রুত সময়ের মধ্যে কার্যকরাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। জানেন এই সরকারের 25 থেকে 85 যে একটি তারুণ্য এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে, এটি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশের প্রকৃত যে চাওয়া পাওয়া সেটি বাস্তবায়ন করতে পারবে বলে আমি মনে করি। এর আগে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার পর সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন অন্তর্বর্তী সরকারের অন্য উপদেষ্টাগণ।
রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বিচার হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি লক্ষ্য পূরণে দেশের সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ শেষে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠন হয়েছে তা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে। অরাজকতার বিষবাষ্প যে ছড়াবে, আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তি দিয়ে তা ব্যর্থ করবে। স্বাধীনতার সব অর্জন ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সরকারি প্রতিষ্ঠান দিয়ে স্বৈরাচার সরকার নিজেদের ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। এসব প্রতিষ্ঠানের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে। জাতির পক্ষ থেকে প্রত্যেকের নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি। দেশের সকল মানুষকে আজ স্বাধীন, নির্ভয়, নিরুদ্বেগ থাকার জন্য নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছেন। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। অরাজকতার বিষবাষ্প এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। বৃহস্পতিবার রাতে শপথ নেন নবীন প্রবীণের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। রাতে বঙ্গভবনের দরবার হলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ নিয়ে দেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন উপদেষ্টারা। রাকিব হাসানের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে শপথ নিলেন প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের 14 জন উপদেষ্টা। বঙ্গভবনের দরবার হলে আয়োজিত শপথ অনুষ্ঠানে প্রথমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। শপথ বাক্যের পর গোপনীয়তা পাঠ করেন তিনি। আমি সংবিধানের রক্ষণ প্রধান উপদেষ্টার পর 13 জন উপদেষ্টাকে শপথ ও গোপনীয়তা পাঠ করান রাষ্ট্রপতি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে পরে সবাই শপথ বাক্যে স্বাক্ষর করেন। ঢাকায় উপস্থিত না থাকায় শপথ নিতে পারেননি 3 জন উপদেষ্টা। শপথ পাঠ শেষে দেশকে নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপদেষ্টারা। বাংলাদেশের যে পটেনশিয়ালটা আমরা অ্যাচিভ করতে পারি নাই, আমরা আশা করি যে আমাদের যে সেটা আছে, সম্ভাবনা আছে, এটা কাজে লাগে আমরা এসে করতে পারবো। বেশিরভাগ মানুষ কিন্তু খুব কর্মঠ। আইন শৃঙ্খলাটাকে ফিরিয়ে আনতে হবে, ইনস্টিটিউশনগুলোকে পুনর্গঠন করতে হবে। আমি যেটা মনে করি, আমি মনে করি যে আমাদের পুলিশেরও পুনর্গঠনের প্রয়োজন আছে। যেই পশু শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা যেন সেই শক্তির মতো হয়ে না যাই। তাহলে আমাদের ছাত্র জনতা যে অভাবনীয় একটা সুযোগ আমাদের জন্য নিয়ে এসেছে, যে মহান একটা আমরা বলি দ্বিতীয় মুক্তিযুদ্ধ সম্পন্ন করেছে, সেটার অর্জন এবং সেটার মাহাত্ম্য ম্লান হয়ে যাবে। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। একটি সত্যিকার অর্থে অর্থবহ গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে বাংলাদেশ যাত্রা করবে, যেখানে সুশাসন নিশ্চিত হবে, জবাবদিহিতা নিশ্চিত হবে, মানবাধিকার নিশ্চিত হবে। আমরা আর কোনো কিছু বুঝি না এবং আমাদেরকে একত্রে কাজ করতে হবে, যাতে আইনের শাসন রক্ষা হয়, যাতে মানবাধিকার প্রতিষ্ঠিত হয়, এটাই চেষ্টা। দেশের অর্থনৈতিক অবস্থা, সাধারণ মানুষের অবস্থা আসলে খুব খারাপ, তো কাজে ওটা যদি আমরা ডিল করতে না পারি তাহলে হবে না। ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী 2 জন ছাত্র প্রতিনিধিও যুক্ত হয়েছেন এবারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে। তারা জানান দেশকে নিয়ে তাদের ভাবনার কথা। আমরা যেই প্রতিশ্রুতির ভিত্তিতে এই অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে, সেই প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন করা, যে গণহত্যা এবং এই গত রেজিমে যারা গুম, খুন, লুটপাট, দুর্নীতির সাথে জড়িত ছিল তাদের বিচার করা এবং ইমিডিয়েটলি আইন শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা, মানুষের জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনদুর্ভোগ দূর করা,
এই কাজগুলো এই সরকারের প্রথম কাজ হবে। জনগণ ঠিক যেভাবে স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন, এই চ্যালেঞ্জ মোকাবিলা করে এই সরকারকে সফলভাবে তার প্রতিজ্ঞাগুলো পূরণ করতেও সহযোগিতা করবেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকারের ১৬ সদস্যের মধ্যে ১৩ জন শপথ বাক্য পাঠ করেছেন। ঢাকার বাইরে অবস্থান করায় শপথ অনুষ্ঠানে আসতে পারেনি নতুন দায়িত্ব পাওয়া ৩ উপদেষ্টা। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। শপথ অনুষ্ঠানে অংশ না নেওয়া উপদেষ্টারা হলেন ফারুকী আজম বীর প্রতীক, সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায়। অনুষ্ঠান শুরুর আগে ছাত্রদের অভ্যুত্থানে শহীদদের স্মরণে বঙ্গভবনে উপস্থিত সবাই ১ মিনিট নীরবতা পালন করেন। এরপর শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা। বৃহস্পতিবার রাত ৯:৩০টার দিকে বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গণতন্ত্র প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে একথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের সংখ্যা কেটে গেছে মন্তব্য করে সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে হবে বলে বৈঠক শেষে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। So I came here this morning to meet with my colleagues from the BNP. We are meeting because, as you all know, last night a new transition government was announced under the leadership of Dr. Yunus, and the United Nations has a very important. তারা সেই সমর্থন দিতে রাজি আছে এবং সবাইকে নিয়ে কাজ করতে রাজি আছে। আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ করব আগামীতে। এটাই আপনারা বলছেন সেই বিষয়ে ওনারা কি বলেছেন? রংপুরে শহীদ আবু সাইদের বাড়িতে শুক্রবার ভিড় জমান দূর দূরান্তের নানান শ্রেণী পেশার মানুষ, আসেন রাজনীতিকরাও। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি মাহমুদুল হাসান, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মাহমুদুল, আবু সাইদের বাড়ির পরিস্থিতি আমাদের জানাবেন। জি আমাতুল, আমি এই মুহূর্তে রয়েছি রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে, যেখানে শায়িত রয়েছেন কোটা সংস্কার অর্থাৎ কোটা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম একজন সমন্বয়ক ছিলেন আবু সাইদ। সে কিন্তু রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিলেন। আন্দোলনকে ঘিরে কিন্তু আসলে প্রথম শহীদ কিন্তু তিনি। এরপরে সারা দেশে এই আবু সাইদের মৃত্যুর পরে কিন্তু সারা দেশ একেবারে উত্তাল, ছাত্র জনতা এবং সাধারণ মানুষ কিন্তু আসলে শিক্ষার্থীদের সাথে একেবারে একযোগে রাজপথে নেমে কিন্তু যে স্বৈরাচারী সরকার তাকে কিন্তু একেবারে উৎখাত করছে, তাকে পদত্যাগ বাধ্য করে সে কিন্তু আসলে দেশ ছেড়ে, পদত্যাগের পরে কিন্তু দেশ ছেড়ে তিনি কিন্তু আসলে ভারতে পালিয়ে যান। এরপর থেকে কিন্তু সারা দেশেই যে উত্তাল এবং আনন্দ মিছিল থেকে শুরু করে সেখানে কিন্তু মিষ্টি বিতরণের যে একটা কার্যক্রম সেটি চলমান ছিল। আমি রয়েছি আবু সাইদের বাড়িতে, এখানে আমার সাথে রয়েছে, আমি একটু যুক্ত হব যে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক, তিনি কিন্তু এখানে এসেছেন এবং আবু সাইদের কবর জিয়ারত করবেন। আসলে এই যে সারা দেশেই কিন্তু যে আবু সাইদের মৃত্যুর পরে অর্থাৎ এই যে কোটা সংস্কারের যে মানে আন্দোলনের পরে যে আসলে কাঙ্ক্ষিত জয়, এই জয়ের পরে কিন্তু বিভিন্ন জায়গায় একটা অপশক্তি কিন্তু বিভিন্নভাবে লুটতরাজে ব্যস্ত এবং অপশক্তি মানে বিশেষ করে তারা অপপ্রচারও চালাচ্ছে। এই ক্ষেত্রে আসলে বিএনপির নেতাকর্মীরা কতটা সক্রিয় মাঠে পালন করছে? হ্যাঁ ধন্যবাদ। আপনি জানেন যে আমাদের দলের হাইকমান্ড, বিশেষ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছে এবং টেলিফোনে এবং বিভিন্ন প্রেসের মাধ্যমে এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদেরকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি প্রতিটি গ্রামে, ইউনিয়নে এবং ওয়ার্ডে, পৌরসভায়, উপজেলা, থানা সব জায়গায় আমরা কমিটি গঠন করে যাতে করে বিশৃঙ্খলা, যাতে করে লুটপাট, যাতে করে সুযোগ সন্ধানী এই ত্যাগ যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, যারা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছে, যে ছাত্র জনতার যে বিজয়, সারা বাংলাদেশের মানুষের বিজয়, 16 কোটি মানুষের যে বিজয়, এই বিজয়ে যেন কেউ তৃতীয় পক্ষ এসে সুযোগ সন্ধানীরা যেন লুটপাট করে দেশের নৈরাজ্য সৃষ্টি করে দেশের এই অবস্থাকে যাতে ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেই লক্ষ্যে একটা আমরা প্রতিটি
আমরা এই রংপুরের প্রতিটি অঞ্চলের জেলা বিএনপির নেতৃত্বে আমরা প্রতিটি এলাকায় প্রতিটি অঞ্চলে আমরা এই সতর্ক অবস্থান রয়েছে। পূজা মণ্ডপে আমরা পরিদর্শন করেছি, বিভিন্ন থানা উপজেলায় আমরা মিটিং করেছি এবং আমরা জেলা বিএনপির সদস্য সচিব জনাব আনিসুল লাখু সহ এবং প্রতিটি উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সহ ছাত্রদল, অঙ্গ সংগঠনের দ্বারা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলেমা দল, শ্রমিক দল, মহিলা দল, সকল পেশাজীবী মানুষকে আমরা সংগঠিত করে আমরা রংপুরে এই অঞ্চলের মানুষকে নিরাপদে রেখেছি। বিশেষ করে পীরগঞ্জে এই পর্যন্ত আমরা কোনো ধরনের দুর্ঘটনা এখন পর্যন্ত হয় নাই, কারণ আবু সাইদের বাড়ি রংপুরে এবং বেগম রোকেয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা, যার বুকের তাজা রক্তে সারা বাংলাদেশ গর্জে উঠছে, ছাত্র সমাজ, সাধারণ মানুষ, সারা পৃথিবী গর্জে উঠছে। সেই জায়গায় সবচেয়ে বেশি দুর্ঘটনা লুটপাট হওয়ার কথা, অথচ সেই জায়গায় আবু সাইদের যে রক্ত যেভাবে ঢেলে দিয়ে দেশকে স্বাধীন করেছে, রংপুরের মানুষ আবু সাইদের প্রতি শ্রদ্ধা রেখে রংপুরের মানুষের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, রংপুরের পীরগঞ্জের অঞ্চলের মানুষের কোনো ক্ষয়ক্ষতি নাই, তারাই এই রক্তের উত্তরসূরি হিসেবে আমরা মনে করি, দাবি করি আমরা এই অঞ্চলে আমরা এই কোনো সংঘর্ষ এবং মানে লুটপাট যাতে না হয় সেই পর্যায়ে আমরা সহনশীল পর্যায়ে, বিশেষ করে জিরো পর্যায়ে আমরা নিয়ে এসেছি। এবং প্রশাসনের যেসব ভাইয়েরা আছে, বিশেষ করে পুলিশ, আর্মি, বিডিআর, যারা প্রশাসনিক বিভিন্ন ইউনো, ডিসি এবং বিভাগীয় কমিশনার পুলিশের, তাদের সঙ্গে আমাদের দফায় দফায় মিটিং হয়েছে এবং তাদেরকে সার্বিক সহযোগিতা আমরা করতেছি। এবং আমরা এখন সাধারণ মানুষ, এখানে অনেক সাধারণ মানুষ আছে, সবাই আমরা দেশকে পুনর্গঠন বিনির্মাণের জন্য যে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছেন, ডক্টর ইউনূস স্যার যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়েছেন, আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদেরকে আমরা অভিনন্দন জানিয়েছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আমরাও অভিনন্দন জানাচ্ছি। এবং এই রংপুরের এবং পীরগঞ্জে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা যাতে এখানে পরিদর্শন করে, এখানে ভিজিট করে, এই বীরশ্রেষ্ঠর বাড়ি পরিদর্শন করে রংপুরের মুখ উজ্জ্বল করে। রংপুরের ইতিহাস আছে, এই অঞ্চলে তীর ধনুক নিয়ে ক্যান্টনমেন্ট দখল করেছে। এই আবু সাইদ বুকের তাজা রক্ত শুধুমাত্র বুক পেতে দিয়ে এই সরকার হায়না শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগের যে দুঃশাসন, সেই জায়গা থেকে 15 বছরের দুঃশাসনের জন্য প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছে, সব বিচার হবে। আমরা বাংলাদেশের মানুষ চেয়েছি প্রধান উপদেষ্টা দেখে যে দ্রুত সময়ের মধ্যে এই বিচার হবে, দ্রুত সময়ের মধ্যে আমাদের যে ভোটাধিকার যে লুটপাট করেছে শেখ হাসিনা, তার যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেই প্রত্যাশায় সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে বসে আছে। ধন্যবাদ। জি ধন্যবাদ। যেমনটা শুনছিলেন, আমরা আর একটু কথা শুনবো যে আবু সাইদের গর্বিত বাবা রয়েছে আমার সাথে। আগামীকালকে এই রংপুরের মাটিতে আসবেন অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি কিন্তু আসলে এই যে আবু সাইদের কবর জিয়ারতের উদ্দেশ্যে আসবেন। আমরা একটু তার বাবার কাছ থেকে একটু অনুভূতি শুনতে চাই। এই যে বাংলাদেশ দীর্ঘ সময় আন্দোলনের পরে, ছাত্র জনতা সবাই আন্দোলনের পরে কিন্তু এই আবু সাইদ আসলে বীরের বেশে কিন্তু সে বুক পেতে দিয়েছিল। এই আবু সাইদের কবর জিয়ারতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি আসবেন। আপনি তো জেনেছেন, আপনি কি জেনেছেন আসলে? আপনি মানে আগামীকালকে যে আসবেন, এতে করে আপনি কি বলার আছে, তাকে কোনো কিছু বলবেন কিনা? কি বলেন, আপনার অনুভূতি কি? আপনার এই আগামীকালকে তো সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন, আপনি তো জেনেছেন। আসলে আপনি কি চাওয়ার আছে তার কাছে আপনার ছেলের হত্যা নিয়ে? আমার এমন কিছু চাওয়ার নাই, আমার ছেলের সূক্ষ্ম বিচার চাই, এইটাই চাওয়া আছে। ধন্যবাদ। আমাতুল, যেমনটা শুনছিলেন যে আমার সাথে এখানে আবু সাইদের বাবা তিনিও যুক্ত ছিলেন এবং এরপরে যে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক তিনি যেটি জানিয়েছেন যে আসলে তার যে নেতাকর্মীরা তাদেরকে কিন্তু আসলে নির্দেশনা দেওয়া ছিল যে আসলে কোথাও যেন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। তারা কিন্তু একেবারেই দায়িত্বশীলভাবে তারা কিন্তু প্রত্যেকটি উপাসনাল থেকে সব জায়গায় কিন্তু তারা তৎপর রয়েছে। এই ছিল আমার কাছে আমাতুল, রংপুর থেকে আবু সাইদের বাড়ি থেকে সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুরের শহীদ আবু সাইদের বাড়ি থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করার পর গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের কাছে নাগরিকদের প্রত্যাশা বৈষম্য দূরীকরণ, দুর্নীতির মূল শিকড় উৎপাটন, দলীয়করণ ও রাজনৈতিক লেজুর বৃত্তি বন্ধ, সুস্থ ধারার রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার পাশাপাশি গঠন করতে হবে সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ একটি বিভেদহীন বাংলাদেশ। আবু সাইদ উপর রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করার পর গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে সরকার গঠনের পর স্বস্তি ফিরে এসেছে সর্বস্তরের নাগরিকদের মাঝে। তারা বলছেন এমন রাষ্ট্র গঠন করতে চান যেখানে থাকবে না কোনো বৈষম্য, দুর্নীতি, বিভেদ ও সংঘাত। তারা যে এরকম অত্যাচার এবং নিপীড়ন চালিয়েছে সেটা কোনো সময় কাম্য ছিল না। আমরা শান্তিপূর্ণ মীমাংসা চেয়েছিলাম। আমি ছাত্র হিসেবে যাব, কোনো রাজনৈতিক প্রভাব যেন খাটানো না হয়, ঘুষ মুক্তভাবে থাকুক,
মেধা তালিকা অনুযায়ী চাকরি হোক। চারিদিকে যে অরাজকতার সৃষ্টি হয়েছে এটাকে দ্রুত শান্ত করতে হবে, দেশের উন্নয়নের জন্য ভাবতে হবে। দেশটা যাতে ভালোভাবে থাকে, জনগণ যাতে ভালোভাবে থাকে সেই প্রত্যাশা আমরা সরকারের কাছে চাচ্ছি। দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাক, শান্তিতে থাকি, মানুষজন শান্তিতে বসবাস করতে, এটাই চাই। জনগণের প্রত্যাশা বিবিধহীন বাংলাদেশ গড়ার পাশাপাশি নিয়ন্ত্রণ করতে হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে যেটা হচ্ছে সেটা যাতে আনা হয় সেটা আমরা সরকারের কাছ থেকে চাই, আমরা জনগণের সরকার চাই। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিটা যাতে আপনার জনগণের নাগালের ভিতরে থাকে। শাসক হিসাবে আমরা দেখতে চাই ডক্টর ইউনূসকে দেশের শান্তি সুষ্ঠুভাবে দেশের চলে। পুরো যে অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হলো, ওনাদের কাছে আমার প্রত্যাশা হলো দেশের সব বিষয়ে স্থিতিশীলতা। তবে রাজধানীর অতীতের চিত্র বদলে দিয়েছে শিক্ষার্থীরা। মাঠে ঘাটে এবং সড়কে অবস্থান নেয় বিভিন্ন গন্তব্যে ছুটে চলা মানুষের মাঝে ফিরে এসেছে স্বস্তি। সড়ক নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়ে ব্যাপক প্রশংসায় ভাসছেন শিক্ষার্থীরা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা দুর্নীতিমুক্ত এবং বৈষম্য বিরোধী একটি সমাজ গঠন হবে, যে সমাজ বহির্বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে, প্রতিষ্ঠিত হবে লাল সবুজের পতাকা। রামপুরা থেকে আবু সতপু, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের নতুন গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপীয় দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন EU। তারা সবাই সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে একসঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। পথে ঘাটে নেই চাঁদা আর তার প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর বাজারে। দাম কমতে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিনে বাজারে পণ্যের দাম কমতে শুরু করায় স্বস্তি প্রকাশ করেছেন নাগরিকরা। ভোক্তাদের দাবি, সামনে বাজার নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা রাখবে অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে বাজারে সিন্ডিকেট রুখতে মনিটরিং করছে শিক্ষার্থীরা। বিস্তারিত আমেনা হিরার রিপোর্টে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর জনমনে কিছুটা আতঙ্ক কমায় রাজধানীর কাঁচা বাজারগুলোতে বেড়েছে ক্রেতা সমাগম। তেমনি পথে ঘাটে বাজারে চাঁদাবাজদের দৌরাত্ম্য না থাকায় ফিরেছে স্বস্তি। মুনাফাখোরদের সিন্ডিকেটও এখন ঘোর আতঙ্কে। বেশ কিছু পণ্যের দাম কমলেও গত সপ্তাহের দামে বিক্রি হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ সহ অন্যান্য পণ্য। একই সাথে মুরগি ও গরুর মাংসের দামও অপরিবর্তিত। তবে প্রকারভেদে দাম বেড়েছে কিছু মাছের। ব্রয়লার মুরগি 170 টাকা কেজি, সোনালী মুরগি 260 থেকে 80 টাকা কেজি, এটা বিভিন্ন ধরনের আছে। বাজার মোটামুটি আগের দামে আছে, নতুন কোনো কিছু দাম বাড়ে নাই। তবে সরকার যখন গঠিত হয়েছে আশা করি বাজার নিয়ন্ত্রণ সবকিছুই নিয়ন্ত্রণে চলে আসবে। মাছের আমদানি বেশি, সামনে মাছের যেই আমদানি, মাছের দাম আরো কমবে। অন্তর্বর্তী সরকারের একটাই রিকোয়েস্ট যে সব জায়গায় যেন একটা তদারকি হোক, তাহলেই দেশ সুষ্ঠু এবং সবাই এটা আস্থা ফিরে আসবে। প্রতি কেজি পেঁপে, পটল, ঢেঁড়স বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। যদিও মাত্র একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। পেঁয়াজের বাজারে গিয়েছিলাম আর কাঁচামরিচের বাজারে আসছি, দুইটাই ঊর্ধ্বগতি। পেঁপে 40 টাকা, করলা 70, 80 এরকম, পটল 40, 30, তারপর হচ্ছে কাঁকরোল 60, 70। বাজারে স্থিতিশীলতা রক্ষায় অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন ভোক্তারা। নিত্য প্রয়োজনীয় জিনিস এইটা একটা স্টেবল অবস্থা না, খুব জরুরি হয়ে গেছে। যেমন আজকে ডিম 50 টাকা হালি, কালকে 70 টাকা হালি, এটা তো হতেই পারে না। বাজারে পণ্য টানা হয়, ওইখানে কিন্তু একটা সিন্ডিকেট আছে বাজারে আনার ক্ষেত্রে। যদি ওনারা কম দামে জিনিসপত্র কিনতে পারে তাহলে কিন্তু কম দামে বিক্রি করতে পারবে, ওইটাও যাতে মনিটরিং করা হয়। এদিকে বাজার নিয়ন্ত্রণ রাখতে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। চাঁদা নেওয়া সহ অনিয়ম ঠেকাতে দেয়া হচ্ছে দোকানে দোকানে টহল। আমাদের কাছে খবর গেছে এখানে নাকি চাঁদাবাজি হচ্ছে, যে কারণে আমাদের সতর্ক করা হয়েছে ওখান থেকে, আর এখান থেকে ইনফরমেশন গেছে, যার কারণে আমরা এখানে আসি। তো আমরা এখন মনিটরিং করতেছি যে কোথাও এই অসাধু ব্যবসায়ী বা ছিনতাইকারীরা বা চাঁদাবাজরা এখানে হামলা করতেছে কিনা। ছাত্ররা আমাদেরকে আইসে হেল্প করে যে কেউ চাঁদাবাজি জড়িত করে, আমাদের কাছে আপনারা হেল্প করবেন। তারপরে ডিমের দাম আগের তুলনা থেকে কিছুটা কমছে। আমেনা হিরা, মাই টিভি, ঢাকা। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো।
অন্তর্বর্তীকালীন সরকারের দফতর বন্টন করে প্রজ্ঞাপন জারি, প্রধান উপদেষ্টার দায়িত্বে ২৭ মন্ত্রণালয়, আইন আসিফ নজরুল, স্বরাষ্ট্র ব্রিগেডিয়ার শাখাওয়াত। সাভার জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ উপদেষ্টারা। নতুন সরকারের কাছে বৈষম্য ও দলীয়করণ দূর, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ, অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপক কর্মসংস্থান চান নাগরিকরা, চান স্থিতিশীল গণতন্ত্র। গণতন্ত্র প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ, বিএনপির সঙ্গে বৈঠক, বিশ্ব নেতাদের অভিনন্দন। পথে ঘাটে নিয়ে চাঁদা, ঘোর আতঙ্কে সিন্ডিকেট বাজারে সুবাতাস, কমতে শুরু করেছে পণ্যমূল্য, বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরাও। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।